নমস্কার দর্শক বন্ধু, আজ আমি আপনাদের সঙ্গে সিরমা এসডিএস এর রেজাল্ট এবং কল নিয়ে ডিসকাশন করব। তো সিরমা এসডিএস এর নাম আপনারা আশা করি সকলেই শুনেছেন। তো কোম্পানি কি করে? তো এই যে আপনারা দেখেছেন যে বিভিন্ন রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট বলতে ধরুন চিপ থেকে শুরু করে ক্যাপাসিটর থেকে শুরু করে রেজিস্টার থেকে শুরু করে সেই ধরনের যে চিপ ক্যাপাসিটর রেজিস্টার সেইগুলোকে তারা সাপ্লাই দেয়। তো ব্যাপারটা হচ্ছে মানে আর একটু যদি আপনাদেরকে এটাকে ভেঙে বলি, তো দেখবেন যে প্রত্যেকটা মোবাইলের মধ্যে একটা সার্কিট বোর্ড থাকে। আবার দেখবেন আমাদের যে টিভি রিমোট তার মধ্যে সার্কিট বোর্ড থাকে। যেকোনো ইলেকট্রনিক কম্পোনেন্টস এর মধ্যে কিন্তু সার্কিট বোর্ড থাকে। সেই সার্কিট বোর্ডের মধ্যে কিন্তু দেখবেন চিপ থাকে, রেজিস্টার থাকে, ক্যাপাসিটর থাকে। তো এই কোম্পানি কি করে যে যে সার্কিট বোর্ড হয় সেটা একটা কপার বোর্ড হয়। সেই কপার বোর্ডের মধ্যে বাইরে থেকে চিপ বলুন, রেজিস্টার বলুন, ক্যাপাসিটর বলুন সেগুলোকে এনে মেশিনের সাহায্যে সেগুলোকে কিন্তু জুড়ে দেয়। জুড়ে তারপরে কিন্তু এই সার্কিট বোর্ড কিন্তু তৈরি করে। তো কোম্পানির হচ্ছে এইটা হচ্ছে মেইন ব্যবসা। মেইন ব্যবসা হচ্ছে পিসিবিএ মানে প্রিন্টেড সার্কিট কন্ট্রোল বোর্ড। সেটাকে তারা অ্যাসেম্বলি করে। মাথায় রাখবেন, প্রিন্টেড সার্কিট কন্ট্রোল বোর্ড কিন্তু তারা তৈরি করে না। বাইরে থেকে সমস্ত কিন্তু ইলেকট্রনিক কম্পোনেন্টস নিয়ে আসে। নিয়ে এসে তারা কিন্তু এখানে জাস্ট সেটাকে অ্যাসেম্বলি করে। এটা গেল হচ্ছে তাদের মেইন ব্যবসা। সেকেন্ড ব্যবসা যেটা সেটা হচ্ছে এতদিন পর্যন্ত তারা কি করতো, এই যে চিপ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট সেগুলো তাদের ক্লায়েন্টকে সাপ্লাই দিয়ে দিত। এখন তারা কি করছে এন্টায়ার প্রোডাক্ট বানিয়ে সাপ্লাই দিচ্ছে। সহজ ভাষায় যদি বলি, ধরুন মোবাইল। তো এতদিন তারা কি করতো, মোবাইলের যে সমস্ত চিপ থেকে শুরু করে বিভিন্ন পার্ট এবং যে সার্কিট বোর্ড সেটা তাদের ক্লায়েন্টকে সাপ্লাই করতো। এখন তারা কি করছে, পুরো মোবাইলটা বানিয়ে সাপ্লাই করছে। কোম্পানি একদম কি বলবো, পুরো প্রোডাক্টটাই যেহেতু বানিয়ে সাপ্লাই করছে, সুতরাং এখানে তার মার্জিন বেশি থাকে। কোম্পানি কিন্তু এখন জাস্ট কম্পোনেন্ট নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো প্রোডাক্টের যে বডি সেটাকে কিন্তু বানিয়ে কিন্তু একদম ডাইরেক্ট সাপ্লাই করছে। ৩ নম্বর যেটা যদি আমরা দেখি, কোম্পানি তো স্টার্ট করেছিল অ্যাজ এ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার হিসাবে। ধরুন বিভিন্ন তাদের যে ক্লায়েন্ট আছে তারা তাদেরকে ডিজাইন দিয়ে দিত। ডিজাইন দিয়ে বলতো ভাই তুমি এটাকে ম্যানুফ্যাকচার করে দাও। তার কাজ ছিল হচ্ছে ক্লায়েন্টের ডিজাইন অনুযায়ী ম্যানুফ্যাকচার করা। এখন কিন্তু কোম্পানি তাদের নিজস্ব ডিজাইন কিন্তু করছে। নিজস্ব ডিজাইন অনুযায়ী ম্যানুফ্যাকচারিং করে ক্লায়েন্টকে দিচ্ছে। ক্লায়েন্টের সঙ্গে মিলে কিন্তু তারা আহ কো-ক্রিয়েশন করছে। ধরুন ক্লায়েন্টের সঙ্গে মিলে তারা আইডিয়া জেনারেশন করছে, সেই আইডিয়া জেনারেশন অনুযায়ী ডিজাইন করে ম্যানুফ্যাকচার করছে। এবার কোম্পানি কি কি সেগমেন্ট থেকে ব্যবসা আসে, কোম্পানি কিন্তু এই ইলেকট্রনিক কম্পোনেন্ট বানায়। বিভিন্ন সেগমেন্টের জন্য ইলেকট্রনিক কম্পোনেন্ট বানায়। অটোমোবাইল গাড়ি অটোমোবাইলে আপনারা দেখেছেন ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগে। তারপরে ধরুন আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইলেকট্রনিক আপনার যে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে সেটা লাগে। আপনার ধরুন আইটি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, সেখানেও ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগে। বিশেষ করে আপনি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে দেখবেন এই যে এমআরআই মেশিন হয়, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন হয়, তার মধ্যেও কিন্তু ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগে। তো কোম্পানি কিন্তু ওভারঅল বলতে গেলে এক কথায় বিভিন্ন যে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য ইলেকট্রনিক কম্পোনেন্ট কিন্তু প্রোভাইড করে। ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য যে ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগে সেগুলো কিন্তু তারা এখন বানানো শুরু করেছে। তো এই হচ্ছে তাদের ওভারঅল বিজনেস। এবার যদি আমরা তাদের রেভিনিউ গ্রোথ দেখি, তাদের রেভিনিউ গ্রোথ এসছে 27%। কোম্পানি কিন্তু, আর যদি ফুল ইয়ার রেভিনিউ গ্রোথ দেখি 59%। তো কোম্পানি কিন্তু তাদের যে রেভিনিউ গ্রোথের গাইডেন্স ছিল সেটা ছিল এই বছরের জন্য 30%, সেটা কিন্তু তারা মিস করে গেছে। এবার যদি আমরা দেখি এই যে রেভিনিউ গ্রোথ এসছে, এই রেভিনিউ গ্রোথটা কোথা থেকে এসছে? তো রেভিনিউ গ্রোথ কিন্তু মোটামুটি যদি দেখি তাদের যে মেজর যে সেগমেন্ট গুলো সেগুলো কিন্তু পারফরমেন্স কিন্তু ভালো এসছে। তাদের মেজর যদি দেখি কনজিউমার সেগমেন্ট, যেখানে তারা ওই যে টিভি রিমোটের সার্কিট বোর্ড, মোবাইলের সার্কিট বোর্ড এইগুলো বানায়, সেই সেগমেন্ট 102% গ্রো করেছে। অটো সেগমেন্ট 62% গ্রোথ করেছে। হেলথ কেয়ার সেগমেন্টও 47% গ্রোথ করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সব সেগমেন্টই এখানে গ্রোথ করেছে। শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট যেটা, সেটার কিন্তু গ্রোথটা কিন্তু এই কোয়ার্টারে কিন্তু কমে গেছে। এবং এই জন্যই আমরা দেখবো যে কোম্পানির ম্যানেজমেন্টের বক্তব্য হচ্ছে আমরা আমাদের তারা তাদের যে মার্জিন আছে, সেই যে মার্জিনটা এতদিন ধরে দেখবো যে তাদের মার্জিন কিন্তু অনেকটা কম ছিল। এই মুহূর্তে তাদের যদি দেখেন 11-12% এর কাছাকাছি কিন্তু কোম্পানির মার্জিন আছে। 11% যদি আপনি দেখেন ফুল ইয়ারে মার্জিন আছে, আর এই কোয়ার্টারে 12% মার্জিন আছে। তো কোম্পানি এই যে মার্জিনটা যে তারা বাড়িয়েছে মার্জিনটা বাড়লো কিভাবে? তো একটা সময় পর্যন্ত কোম্পানি কিন্তু সব থেকে বেশি ফোকাস করতো কনজিউমার সেগমেন্টে, যেখানে এই যে টিভি রিমোট, মোবাইল, এই সমস্ত যে সমস্ত পার্ট রয়েছে এর যে ইলেকট্রনিক কম্পোনেন্ট শুধুমাত্র সেগুলো বানাতো। এবং এখানে কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু এই সেগমেন্টে অনেক কম থাকে। কোম্পানি কি করেছে, ধীরে 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 এই সেগমেন্ট থেকে তাদের যে বিজনেস সেটাই কিন্তু কমিয়ে ফেলেছে। এবং যে সেগমেন্টে মার্জিন বেশি থাকে সেই সেগমেন্টের ব্যবসা বেশি করেছে। যেমন ধরুন অটো সেগমেন্ট, তারপরে ধরুন ইন্ডাস্ট্রি যে সমস্ত সেগমেন্ট আছে সেখানে।
কিন্তু এই কোয়ার্টারে আমরা যদি পার্টিকুলারলি দেখি তাদের যে এই যে মার্জিন যে পড়ে গেছে, মানে মার্জিন কোম্পানির পড়ে যায়নি, মানে মার্জিন কোম্পানির বাড়েনি, কোম্পানি তার মার্জিন মোটামুটি ধরে রেখেছে। তো মার্জিন যে না বাড়ার কারণটা যেটা সেটা হচ্ছে এই লো যে মানে মার্জিন সেগমেন্ট মানে কনজিউমার প্রোডাক্ট, এর গ্রোথ সব থেকে বেশি এসছে এবং এখান থেকেই কিন্তু কোম্পানির মানে সব থেকে বেশি বিজনেস কিন্তু এই সেগমেন্ট থেকে হয়েছে। এবং ওভারঅল আমি যেটা বলছিলাম না, ওই যে যেটা হাই মার্জিন সেগমেন্ট আপনার ওই যে ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্ট, ওই ইন্ডাস্ট্রিয়াল সেগমেন্টের কিন্তু রেভিনিউ যেটা মানে কন্ট্রিবিউশন ছিল রেভিনিউতে 41% লাস্ট ইয়ারে, লাস্ট বছরের কোয়ার্টার পরে সেটা কমে হয়ে গেছে 31%। তো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট যে মিক্স রয়েছে সেটা কিন্তু মানে লো মার্জিন প্রোডাক্ট মানে হাই মার্জিনের প্রোডাক্টের সেল কিন্তু কম হয়েছে, লো মার্জিন প্রোডাক্টের সেল কিন্তু বেশি হয়েছে এই কোয়ার্টার। কিন্তু ওভারঅল যদি দেখি কোম্পানি কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যার কিন্তু কিছু নেই। কোম্পানির যে গাইডেন্স ছিল যে 35%, তার নিচে কিন্তু আমরা এই কনজিউমার যে প্রোডাক্ট সেগমেন্ট আছে এখান থেকে আমাদের রেভিনিউ 35%-এর নিচেই আমরা রাখবো। কোম্পানি কিন্তু সেটা রেখেছে। এই মুহূর্তে তাদের এই কনজিউমার প্রোডাক্ট সেগমেন্ট থেকে তাদের রেভিনিউ হচ্ছে 30%। তো এই তো হয়ে গেল। এবার যেটা আরেকটা কারণ হচ্ছে সেটা আমরা দেখেছি যে মেটাল প্রাইস বেড়ে গেছে। মেটাল প্রাইস বেড়ে যাওয়ার জন্য ধরুন এই যে আহ, আহ, যেটা কপারের বোর্ড, তো কপার, অ্যালুমিনিয়াম ইত্যাদি যে সমস্ত র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়ালের দাম বেড়ে গেছে। র মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে হরমুজ প্রণালীতে সমস্যা ছিল, সেই জন্য কি হয়েছে মানে আপনার যে লজিস্টিক্স কস্ট সেটাও কিন্তু বেড়ে গেছে। তো এই সমস্ত কারণে কিন্তু কোম্পানির মার্জিন কিন্তু বাড়েনি। এবার যদি আমরা দেখি যে কোম্পানির এক্সপোর্ট, কোম্পানির ম্যানেজমেন্টের গাইডেন্স ছিল যে তাদের এক্সপোর্ট মানে তারা 1100 কোটি টাকা এই বছরে এক্সপোর্ট করবে। কোম্পানি কিন্তু এই মুহূর্তে 1200 কোটি টাকা এক্সপোর্ট করেছে। তো কোম্পানি কিন্তু তাদের যে এক্সপোর্ট গাইডেন্স ছিল সেটাতেও কিন্তু বেশি করেছে, কিন্তু তাদের বক্তব্য ছিল যে 25 তারা মোটামুটি এই বছর 27% তাদের রেভিনিউ আসবে এক্সপোর্ট থেকে, সেটা হয়েছে কিন্তু 25%। তো ওভারঅল এখানে কোনো সমস্যা নেই, কারণ আমরা বুঝতে পারছি এক্সপোর্টের বিজনেসটা এফেক্টেড হয়েছে কিন্তু মিডিল ইস্ট ওয়ারের জন্য, এটা কিন্তু ঠিকই আছে। যদি আমরা চলে আসি কোম্পানির সব থেকে বড় এখানে যে জন্য আমরা কোম্পানিটা আলোচনা করছি সেটা হচ্ছে কোম্পানি ভারতবর্ষের বুকে সব থেকে বড় চিপ ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি করছে। তো এতদিন ধরে তারা চিপ এবং অন্যান্য কম্পোনেন্ট বাইরে থেকে আমদানি করতো, এবার কিন্তু তারা নিজেরা কিন্তু এই চিপ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অন্ধ্রপ্রদেশে তৈরি করছে এবং এর জন্য তারা 1500 কোটি টাকা খরচা করছে। দুটো ফেজে কিন্তু তারা এই খরচাটা করছে, একটা হচ্ছে ফেজ 1 যেখানে তারা 700 কোটি টাকা খরচা করবে এবং ফেজ 2 তে 800 কোটি টাকা খরচা করবে। ফেজ 1 এর এই যে 400 কোটি টাকা মানে 700 কোটি টাকার মধ্যে 400 কোটি টাকা তারা অলরেডি কিন্তু খরচা করে ফেলেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই খরচাটা কিন্তু তারা করছে কিন্তু নিজেদের এই ফেজ 1 এর যে খরচাটা তারা করেছে সেটা পুরোপুরি নিজেদের কিন্তু ইন্টারনাল অ্যাক্রুয়াল মানে নিজেদের রিজার্ভের টাকা দিয়ে করেছে, এর জন্য কিন্তু ডেট নেয়নি। ফেজ 2 এর ক্যাপাসিটির জন্য কোম্পানি অবশ্যই ডেট নেওয়ার কথা ভাবছে, কিন্তু এখনো পর্যন্ত নেয়নি। তো এই যে পুরো যে কাজটা কোম্পানি করছে কিন্তু সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে। সাউথ কোরিয়ার কোম্পানিটার নাম হচ্ছে সিনহাব কর্পোরেশন। এই সিনহাব কর্পোরেশনের সাথে হাত মিলিয়ে করার কারণ হচ্ছে এই কোম্পানিটার কিন্তু এই যে চিপ যে ম্যানুফ্যাকচারিং তারা কিন্তু মার্কেট লিডার, সারা বিশ্বে কিন্তু মানে তাদের নাম ডাক রয়েছে এবং তারা কিন্তু এই সেগমেন্টে মানে চিপ তৈরি করতে গেলে তো ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি লাগে, মানে টেকনিক্যাল এক্সপার্টাইজ লাগে, এই কোম্পানির কাছে কিন্তু সেই টেকনিক্যাল এক্সপার্টাইজ রয়েছে। তো এই জন্য কিন্তু কোম্পানি এই কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে কিন্তু কাজ করছে। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানির কিন্তু সবকিছু এই মুহূর্তে ঠিকই আছে। আর এই যে টোটাল মানে বলতে চাইছি এই যে টোটাল যে মানে ক্যাপেক্স তারা যেটা করছে মানে যে 1500 কোটি টাকার ক্যাপেক্স, এর মধ্যে কিন্তু গভর্নমেন্ট কিন্তু 50% মানে অন্ধ্রপ্রদেশের গভর্নমেন্ট কিন্তু 50% সাবসিডি দেবে যখন এটা মানে কমপ্লিট হয়ে যাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিন্তু তারা বছর বছর একটা সাবসিডি পাবে এবং এখান থেকে কিন্তু তাদের 5-6% কিন্তু তাদের ওভারঅল রেভিনিউ এর 5-6% কিন্তু এখান থেকে চলে আসবে। মানে এটা একটা হিউজ ব্যাপার না যে গভর্নমেন্ট এই সেগমেন্টকে অ্যাকচুয়ালি পুশ করছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন এবং অন্ধ্রপ্রদেশের যে গভর্নমেন্ট তারা তো এরকম একটা নয় বহু ইন্ডাস্ট্রিতে এরকম কিন্তু এখন কিন্তু মানে পুশ করছে, কম টাকায় তাদেরকে জমি দিচ্ছে যাতে করে কিন্তু এই সমস্ত সেগমেন্টের আরো গ্রোথ হয়। এবং আমরা তো দেখেইছি যে এই বছরের বাজেটে গভর্নমেন্ট কিন্তু এই সমস্ত সেগমেন্টের জন্য প্রচুর কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে। তো এটা গেল হচ্ছে ওভারঅল। কিন্তু একটা জিনিস এখানে নজর রাখার মতন বিষয় সেটা হচ্ছে তাদের যে এই ফেজ 1 এর ক্যাপাসিটি তার যে প্রোডাকশন মানে ট্রায়াল প্রোডাকশন কিন্তু এই বছরের কোয়ার্টার 4 মানে এই কোয়ার্টারে হওয়ার কিন্তু কথা ছিল মার্চ কোয়ার্টারে, সেটা কিন্তু পিছিয়ে গেছে। সেটা কিন্তু কোম্পানি বলছে এই বছর হবে না, এটা পরের বছর মানে 27 সালে মানে FY27 এর শেষে অথবা FY28 এর শুরুতে গিয়ে কিন্তু হবে। মানে এখানে দেখছি আমরা কিন্তু 1 বছর কিন্তু ডিলে হয়ে গেল। আবার যদি দেখি 28 সালের ক্যাপাসিটি মানে 28 নয় মানে সরি ফেজ 2 এর যে ক্যাপাসিটি 800 কোটি টাকা যেটার জন্য তারা খরচা করবে সেইটা আসার কথা ছিল কিন্তু 28 সালে, সেটা কিন্তু তারা এখন বলছে 30 সালে আসবে। মানে তারা কিন্তু তাদের
মানে যে ক্যাপাসিটি সেইটা কিন্তু আসতে কিন্তু তাদের ডিলে হবে। তো এখানে মানে এটাই হচ্ছে একদম মানে মেন কনসার্নের বিষয়। এবার যদি আমরা ওভারঅল দেখি কোম্পানি কিন্তু বেশ কিছু অ্যাকুইজিশন করেছে। এলিমাস্টার বলে ধরুন একটা কোম্পানির সঙ্গে তারা জয়েন্ট ভেঞ্চার করেছিল। বেসিক্যালি এই জয়েন্ট ভেঞ্চারটা করেছে ইন্ডিয়ান যে রেলওয়ে সেগমেন্টে রেলের যে ডোর থাকে না সেই ডোর লকিং সিস্টেম তারা তৈরি করে। এছাড়া এলকম বলে যে কোম্পানি সেটা কিন্তু একটা বিশাল বড় অ্যাকুইজিশন করেছে। এলকম হচ্ছে একটা কোম্পানি যারা এই যে ডিফেন্স রিলেটেড যে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে এসব বানায়। মানে ইন্ডিয়ান আর্মি যে সমস্ত মানে মানে কি বলে তারা যে সমস্ত অস্ত্র-শস্ত্র ব্যবহার করে তার মধ্যেকার মানে কি বলবো ইলেকট্রনিক কম্পোনেন্ট যেগুলো আছে এই কোম্পানি কিন্তু সেগুলো বানায়। তো এই এলকমকে অ্যাকুইজিশন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ 24-25% কিন্তু মার্জিন কিন্তু এই কোম্পানির কিন্তু এই 24-25% মার্জিনে এই কোম্পানি কাজ করে। তার মানে দেখতে পাচ্ছি সিনমার নিজস্ব যা মার্জিন তার থেকে বেশি মার্জিন জেনারেট করে এমন কোম্পানিকে কিন্তু তারা অ্যাকুইজিশন করেছে। সুতরাং এটা কিন্তু কোম্পানির মার্জিনের জন্য কিন্তু মানে এটা কিন্তু কোম্পানির মার্জিনকে আগে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা বিশাল বড় কিন্তু পদক্ষেপ বলতে পারেন। এবার যদি আমরা দেখি কোম্পানির ওভারঅল কোম্পানির ম্যানেজমেন্টের যে গ্রোথ গাইডেন্স সেটা হচ্ছে 30-35%। এবছর তাদের 30% এর গ্রোথ গাইডেন্স ছিল যেটা তারা মিস করে গেছে একটুর জন্য। 30-35% তারা গাইডেন্স দিয়েছে। তো গাইডেন্স যেটা দিয়েছে ঠিকঠাক দিয়েছে। এবার যদি আসি ইবিটডা গাইডেন্স এই বছরে কিন্তু তাদের প্রফিটের গাইডেন্স মানে অপারেটিং প্রফিটের গাইডেন্স ছিল 500 কোটি টাকা। সেটা তারা ক্রস করে গিয়ে 545 কোটি টাকা করে ফেলেছে। 27 সালের জন্য তারা ইবিটডার গাইডেন্স দিয়েছে 700 কোটি টাকা। মানে 28% গ্রোথ এখনকার রেসপেক্টে। তো যদি আমরা মার্জিন দেখি ক্যালকুলেট করলে দেখাচ্ছে 10.5-11% মার্জিন কিন্তু তারা পরের বছরের জন্য গাইডেন্স দিয়েছে। তো এখন তাদের মার্জিন কত আছে 11%। তাহলে 11% যে মার্জিন আছে এই মানে মার্জিন আইদার তারা যে সেগমেন্ট মানে যে এখন যে মার্জিন আছে সেটা তারা ধরে রাখবে অথবা মার্জিন এখান থেকে কমে যাবে। তো আমার এখানে যে অ্যানালিসিস সেখান থেকে আমার মনে হয় মার্জিন কিছুটা কমে যাওয়ার চান্স আছে। তার কারণটা হচ্ছে একটা তো হচ্ছে মেটালের দাম বেড়ে গেছে, লজিস্টিক্স কস্ট বেড়েছে, এগুলো তো সাময়িক ব্যাপার। সবথেকে যেটা মানে কনসার্নের বিষয় এখানে কোম্পানির ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত তাদের যদি আমরা অর্ডার বুক দেখি 6,600 কোটি টাকার এই মুহূর্তে তাদের অর্ডার বুক আছে। সেই 6,600 কোটি টাকার মধ্যে 30% কিন্তু অর্ডার আসছে কিন্তু তাদের আপনার সেই কনজিউমার প্রোডাক্ট সেগমেন্ট থেকে মানে যেখানে মোবাইলের চিপ, টিভি রিমোটের চিপ বানায়। তো ওই সেগমেন্ট থেকে মার্জিন এমনিই কম থাকে। এখনো পর্যন্ত অর্ডার বুকের সবথেকে বেশিরভাগ মানে অর্ডার বুকের যে কারেন্ট যে অর্ডার রয়েছে তার সবথেকে বেশি অর্ডার কিন্তু ওই সেগমেন্ট থেকে রয়েছে। তো সেখান থেকে কিন্তু মার্জিন কিন্তু একটা পড়ে যেতে পারে। দ্বিতীয় যেটা একটা মানে ইয়ে হচ্ছে মানে প্রবলেম হচ্ছে এই যে একটু আগে বললাম যে তাদের যে প্ল্যান্ট মানে যে তারা যে পিসিবি মানে বানাচ্ছে মানে মানে চিপ ম্যানুফ্যাকচারিং যে প্ল্যান্ট বানাচ্ছে সেটা কিন্তু আসতে কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তো সেটা যদি আসতে ডিলে হয় তাহলে আল্টিমেটলি কিন্তু কোম্পানির কিন্তু কস্ট বেড়ে যাবে। কস্ট বেড়ে গেলে মার্জিন পড়ে যাবে। কারণ হচ্ছে তারা তো এগুলো বাইরে থেকে অ্যাসেম্বলি করে বানায়। এবার যদি তারা নিজেরাই এটাকে বানিয়ে নেয় তাহলে আল্টিমেটলি তার কস্ট কমবে না। কিন্তু এটা যদি ডিলে হয় তাহলে কিন্তু কোম্পানির জন্য সমস্যা। তো ওভারঅল যদি আমি দেখি যে কোম্পানির কিন্তু মার্জিনে কিন্তু একটা প্রেশার আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। যদিও লং টার্মে কোম্পানির হাতে মানে এই মুহূর্তে কোনো সমস্যা নেই। লং টার্মের জন্য যদি আপনি দেখেন ৩-৪ বছরে কোম্পানি কিন্তু মানে যা ইনিশিয়েটিভ নিয়েছে, যে অ্যাকুইজিশন করছে সেগুলো কিন্তু সবকিছুই মানে মার্জিন অ্যাক্রেটিভ আপনি বলতে পারেন। কিন্তু মার্জিন অ্যাক্রেটিভ এবং মানে অনেক কাজ কম মানে অনেক যে কোম্পানি যে সমস্ত অ্যাকুইজিশন করেছে সেখান থেকে অবশ্যই ২৮ সাল ৩০ সালের রেসপেক্টে দেখলে কিন্তু অবশ্যই তার প্রসপেক্ট ভালো আছে। কিন্তু নিয়ার টার্মে কিন্তু একটা মার্জিন কিন্তু তাদের প্রেশার আসতে পারে। আচ্ছা এক্সপোর্ট গাইডেন্স তারা দিয়েছে ১৫০০ কোটি টাকা পরের বছর। এবছর তো ১২০০ কোটি করেছে তার মানে ২৫% গ্রোথ গাইডেন্স দিয়েছে এবং এক্সপোর্ট থেকে তাদের কন্ট্রিবিউশন মানে এক্সপোর্ট তাদের টোটাল রেভিনিউ ২৪% হবে যদি আমরা ক্যালকুলেশন করি। তো এই হচ্ছে তাদের ওভারঅল আপডেট। কোম্পানি কিন্তু সিএফও পজিটিভ মানে ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ হয়ে গেছে। ২৯০ কোটি টাকা কিন্তু এখন তাদের ক্যাশ ফ্লো পজিটিভ। তারা যে টোটাল অপারেটিং প্রফিট মানে তাদের আছে তার মধ্যে কিন্তু 50% এর উপর কিন্তু তাদের ক্যাশ মানে মানে তাদের যে ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন সেটা কিন্তু তাদের অপারেটিং প্রফিটের 50% এরও বেশি। মানে কোম্পানি যে অপারেটিং প্রফিট বানাচ্ছে তার 50% এরও বেশি কিন্তু তারা ক্যাশ জেনারেট মানে ক্যাশ মানে সেটা কিন্তু ক্যাশ হয়ে তাদের ঘরে ঢুকছে। তো এটা গেল একটা ইম্পর্টেন্ট বিষয়। কোম্পানি কিন্তু তাদের ডেট রিডাকশন করেছে ৬১১ কোটি টাকা থেকে ৩৫৩ কোটি টাকা। তো ওভারঅল যদি কোম্পানি দেখি হ্যাঁ, কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটালও কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ কিন্তু কমে গেছে। গত বছর ছিল ৬৯ দিন কমে হয়েছে ৬৩ দিন। এবার এই যে ডিফেন্সের যে কোম্পানিটাকে অ্যাকুইজিশন করেছে এটা যদি না করতো তাহলে আরো বেটার হতো। তার কারণ হচ্ছে আমরা জানি ডিফেন্সের থেকে গভর্নমেন্টের থেকে অর্ডার আসে এবং গভর্নমেন্ট থেকে অর্ডারে কি এলে কি হয় পেমেন্ট আসতে দেরি হয়। তো সেই কারণে কিন্তু এটা মানে তাদের ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ না হলে আরো কিন্তু মানে বেটার হতো। তো ওভারঅল যদি আমি মানে এখানে রিস্ক এবং কনসার্নে চলে আসি তো আমরা প্রথমেই ডিসকাশন করলাম মার্জিন পড়ে যেতে পারে এটাই হচ্ছে তাদের সামনে কিন্তু একটা বড় রিস্ক শর্ট টার্মের জন্য। আর একটা সেকেন্ড রিস্ক যেটা রয়েছে এলএনটি কিন্তু এই সেগমেন্টে ঢুকছে
এবার এলএনটির মতো বড় কোম্পানি যদি এই সেগমেন্টে ঢুকে যায় এবং বড় বড় মানে তারা তো বিভিন্ন রকম মানে প্রজেক্ট যদি মানে পেতে শুরু করে, তাহলে কি হবে, আলটিমেটলি দেখা গেল মার্কেট শেয়ার কিন্তু তারা ক্যাপচার করতে পারে। কিন্তু কোম্পানির ম্যানেজমেন্ট বলছে যে তাদের যে সেগমেন্ট এক্সপার্টাইজ আছে দীর্ঘদিন ধরে তারা তৈরি করেছে, সেখানে খুব বেশি সমস্যা আসার কিন্তু কথা নয়। আরেকটা জিনিস যেটা, এদের যে হেজিং স্ট্র্যাটেজি আছে না, মানে এই যে ধরুন প্রাইস যে মানে ধরুন মানে কি হয়, যখনই র মেটেরিয়ালের প্রাইস বেড়ে যায়, তো আলটিমেটলি সেই প্রাইসটা যদি তারা ক্লায়েন্টকে চার্জ না করতে পারে, ক্লায়েন্টকে মানে পাস অন করতে না পারে, আলটিমেটলি তাদের মার্জিন পড়ে যায়। এবার যে ক্লায়েন্টকে যে তারা পাস অন করবে, সেটা তো মানে এমন নয় যে মানে কি বলে, র মেটেরিয়ালের দাম বেড়ে গেল আর ক্লায়েন্টকে সঙ্গে সঙ্গে মানে প্রাইস পাস অন করে দিল। এটা হতেও কিন্তু মোটামুটি আপনার একটা সময় লাগে। তো মোটামুটি ১ কোয়ার্টার ২ কোয়ার্টার লেগে যায়। তো বেসিক্যালি এখানে যেটা করা উচিত ছিল, মানে এই কোম্পানির যে হেজিং স্ট্র্যাটেজির মধ্যে আমি এমন কিছু পেলাম না যে তারা এই সমস্ত যে কমোডিটি তাদের মানে যে সমস্ত কমোডিটি তাদের লাগে র ম্যাটেরিয়াল হিসাবে, তার কিন্তু কোনো প্রপার মানে কোনো এক্সচেঞ্জে গিয়ে তার যে ফিউচার কন্ট্রাক্ট যে তারা কিনে রাখে, এমন কিন্তু নয়। তো সুতরাং এখানে একটা কনসার্ন কিন্তু রয়েছে। বাট ওভারঅল যদি আমি দেখি, তো কোম্পানির মানে মার্জিন প্রেসার ছাড়া এই মুহূর্তে অন্য কিন্তু কোনো সমস্যা কিন্তু আমি দেখছি না। আরেকটা জিনিস হচ্ছে, কে সোলার বলে একটা কোম্পানিকে তারা অ্যাকুইজিশন করেছিল মানে জয়েন্টলি। একটা হচ্ছে প্রিমিয়ার এনার্জি এবং এই কোম্পানি মিলে, এটা একটা সোলার ইনভার্টার কোম্পানি। একে অ্যাকুইজিশন করার কথা হচ্ছিল, যেখানে প্রিমিয়ার ৫১% এবং এর 49% স্টেক থাকবে। প্রিমিয়ার এখানে ইনভার্টার বানাবে, আর ইনভার্টারের মধ্যেকার যে ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে ওগুলো সিরমা বানাবে। তো এইটা কিন্তু মানে ক্যান্সেল হয়ে গেছে, ভেস্তে গেছে। বাট কোম্পানি কিন্তু বলছে যে সোলার ইনভার্টার সেগমেন্টে কিন্তু বিশাল বড় অপরচুনিটি আছে, এবং তার জন্য কিন্তু সোলার ইনভার্টার সেগমেন্টে যে ইলেকট্রনিক কম্পোনেন্ট, চিপ টিপ, এগুলো কিন্তু তারা বানানো কাজ শুরু করবে। তো ওভারঅল এই হচ্ছে ডিসকাশন। তো কোম্পানির প্রসপেক্ট নিয়ে, লং টার্ম প্রসপেক্ট নিয়ে কোনো ডাউট নেই। তো সুতরাং আপনার যদি ইনভেস্টমেন্ট হরাইজন যদি এখানে লং হয়, তাহলে অবভিয়াসলি আপনার জন্য একটা অ্যাট্রাকটিভ বেট। এবং এই সেক্টরের পেছনে কিন্তু হিউজ খরচা করছে। ইউনিয়ন বাজেটেই আমরা দেখেছি গভর্নমেন্ট প্রায় আপনার একটা হিউজ অ্যামাউন্ট মানে মানি মানে এই সেগমেন্টে আগামী ২-৩ বছরে খরচা করবে। তার সঙ্গে সঙ্গে পিএলআই যেটা মানে কোম্পানি তো পিএলআই বেনিফিট পায়। তো পিএলআই বেনিফিটটাকে রিনিউ হয়েছে, কম্পোনেন্ট পিএলআই স্কিমের বেনিফিট পাচ্ছে। তো ওভারঅল কিন্তু আউটলুক ঠিকঠাক আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি মানে ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো আবার কোনো একটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ভালো থাকবেন।